দশম শ্রেণীর রসায়ন সাবজেক্টের আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের যে টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সেগুলো হলো পদার্থ ও পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন, ব্যাপন হার, নিঃসরণ, গলন ও স্ফুটন, বাষ্পীভবন, ঘনীভবন, পাতন। তো আমরা প্রথমে পদার্থ ও পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা করব। তো পদার্থ হচ্ছে, আমরা ক্লাস 4, 5 এবং অন্যান্য ক্লাসে ক্লাস 6, 7 এই ধরনের যে বিজ্ঞান বই, সেখানে আমরা পড়েছি যে পদার্থ কি, যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাদেরকে কি বলে? পদার্থ বলে। অবস্থা অনুযায়ী পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে পদার্থ কয় অবস্থায় থাকতে পারে? তিনটি অবস্থায়, কঠিন, তরল এবং বায়বীয়। এজন্য পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি অবস্থা অনুযায়ী। পদার্থের আরও দুইটি প্রকার রয়েছে, সেটি হচ্ছে পদার্থ গঠনের উপর ভিত্তি করে পদার্থ দুই ধরনের, একটা মৌলিক পদার্থ এবং একটি যৌগিক পদার্থ। তো কণার গতিতত্ত্ব, এবার আমরা আসি কণার গতিতত্ত্বে। এখানে কণার গতিতত্ত্ব বোঝানোর জন্য আমরা তিনটি চিত্র এঁকেছি। প্রথমটি হচ্ছে কঠিন পদার্থের, দ্বিতীয়টি তরল এবং তৃতীয়টি হচ্ছে বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থের। তো কঠিন পদার্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কঠিন পদার্থের ভিতরের যে কণাগুলো, সেগুলো খুবই কাছাকাছি, অর্থাৎ এদের মধ্যবর্তী যে দূরত্ব কম এবং এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, যেটাকে আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি বলি, সেই আকর্ষণ শক্তি অনেক বেশি। এদের মধ্যবর্তী দূরত্ব কম কিন্তু আকর্ষণ শক্তি অনেক বেশি। তো কঠিনের চেয়ে তরলের দূরত্ব বেশি কিন্তু আকর্ষণ একটু কম। কঠিনের চেয়ে তরল পদার্থের ভিতরে যে কণাগুলো, সেই কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি কঠিনের চেয়ে, কিন্তু আকর্ষণ শক্তি কম। আর বায়বীয় পদার্থের মধ্যে কণাগুলোর মধ্যবর্তী যে দূরত্ব, সেটা অনেক বেশি এবং আকর্ষণ শক্তি খুবই কম, নিতান্তই কম। তো এভাবে আমরা এই যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ, এর যে কণার যে অবস্থান ভিতরগত, অর্থাৎ এদের যে অভ্যন্তরীণ যে কণার যে অবস্থান, সেখানে আমরা বলতে পারি যে প্রত্যেক পদার্থের কণাগুলো হচ্ছে গতিশীল। এদের মধ্যবর্তী দূরত্ব কম, এদের আকর্ষণ শক্তি বেশি, যে কারণে এদের হচ্ছে কি, কঠিন পদার্থের যে কণাগুলো, তাদের যে গতিশক্তি, সেই গতিশক্তিটা কম। অর্থাৎ এদের যে গতিশক্তি কম, কারণ আকর্ষণ বেশি, এরা হচ্ছে আকর্ষণ বেশির ফলে এরা খুব কাছাকাছি অবস্থান করে, ফলে তারা বেশি একটা নড়াচড়া করতে পারে না, এজন্য তাদের গতিশক্তিটা হচ্ছে কম। তরল পদার্থের গতিশক্তি কঠিনের চেয়ে বেশি, কারণ এরা পদার্থগুলো দূরে দূরে অবস্থান করে এবং এদের মধ্যবর্তী যে আকর্ষণ শক্তি, সেটা হচ্ছে কঠিনের চেয়ে কম। আর বায়বীয় পদার্থের যে গতিশক্তি, কণাগুলোর গতিশক্তি, সেটা কঠিন এবং তরলের চেয়ে অনেক বেশি। এজন্য আমরা লক্ষ্য করি বাতাস কিন্তু উড়ে উড়ে বেড়ায়, অর্থাৎ এই বাতাসের যে কণাগুলো, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ শক্তি বা এদের মধ্যবর্তী যে দূরত্ব অনেক বেশি এবং আকর্ষণ শক্তি খুব কম। সুতরাং বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের কণাগুলো যে গতিশক্তি, সেটা হচ্ছে অনেক বেশি। তো আমরা এই যে গতিশক্তির মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ সংজ্ঞায়িত করতে পারলাম, বুঝতে পারলাম, জানতে পারলাম। এই যে গতিশক্তির মাধ্যমে আমরা যদি সংজ্ঞায়িত করতে পারলাম, এই সংজ্ঞায়িত করাটাকে বলা হয় কণার গতি তত্ত্ব। অর্থাৎ কণাগুলোর গতিশক্তির মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থকে সংজ্ঞায়িত করাকে বলা হয় কণার গতি তত্ত্ব। এবার আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। যদি আমরা ব্যাপন সম্পর্কে এর আগের যে অধ্যায়গুলো, অর্থাৎ ক্লাস 8 আমরা ব্যাপনের একটা অধ্যায় ছিল আলাদা, সেখানে আমরা এই ব্যাপন নিয়ে প্রচুর আলোচনা করেছি। তো ব্যাপন হলো যে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। তো এখন এই যে ব্যাপন, আমরা ব্যাপনের কিন্তু একটা আলাদা একটা গুরুত্ব রয়েছে, সেটা হলো
আমরা যে নীল ব্যবহার করি, জামা কাপড় ধোয়ার জন্য যে নীল ব্যবহার করি, সেই নীলগুলো কি করে, নীলের কণাগুলো পুরো পানিতে ছড়ায়। এই যে ছড়ানোর যে প্রক্রিয়াটা, এটা ব্যাপন। আমরা যখন আমাদের শরীরে পারফিউম ব্যবহার করি, তখন পারফিউমের গন্ধটা পুরো ঘরে বা সমগ্র জায়গায় কি করে আস্তে আস্তে ছড়ায়। হ্যাঁ, তো এই যে কণাগুলো যে ছড়ায়, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেটাকে গ্রহণ করে উদ্ভিদ, এবং উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে সেটা আবার আমরা গ্রহণ করি। এই যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যে ছড়ায়, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায়। সুতরাং ব্যাপন প্রক্রিয়া যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এই বাতাসে আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেন, সেটা কিন্তু আমরা পেতাম না। সুতরাং ব্যাপন প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসি আমরা ব্যাপনের হার বা ব্যাপন হার। তো ব্যাপন হার যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে ব্যাপনের হার নির্ণয় করতে গেলে প্রথমে আমরা জানতে হবে যে কোনো একটা পদার্থের, অর্থাৎ একাধিক পদার্থের যদি ব্যাপনের হার কোনটা বেশি কার কম, এটা যদি আমরা জানতে যাই, তাহলে আমার প্রথমে জানতে হবে ওই পদার্থ দুটির হচ্ছে আণবিক ভর আমার জানতে হবে। আণবিক ভর হচ্ছে কোনো একটা পদার্থের ভিতরকার যে কণার সংখ্যা, যে কণার সমষ্টিকে বলা হয় কি, ভর। এখন কোনো পদার্থের কণা যদি বেশি হয়, তাহলে তার কণার ভর যদি বেশি হয়, তাহলে তার ওজনও বেশি। তাহলে ভর বেশি হলে ওজন বেশি। সুতরাং যেই বস্তুটার ওজন হচ্ছে বেশি, সেটা বাতাসে কম পড়বে বা সেটা কম ছড়াবে, আর যার ওজন কম হবে সেটা বেশি ছড়াবে। সুতরাং এই যে আণবিক ভর, এই আণবিক ভর থেকে আমরা ব্যাপনের হার নির্ণয় করতে পারি। যেমন উদাহরণস্বরূপ, আমরা কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস, এই দুইটার উদাহরণ যদি বলি যে এদের মধ্যে কার ব্যাপনের হার বেশি, তো আমরা কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ভর, সেটা আমরা নির্ণয় করবো। সেটা হচ্ছে কত, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16 দুগুণে 32, তাহলে টোটালি কত দাঁড়ালো, 44। আর এখানে অ্যামোনিয়া গ্যাসের, নাইট্রোজেনের হচ্ছে 14 আর হাইড্রোজেনের 1, কিন্তু 3টে হাইড্রোজেনের জন্য 3 অঙ্কে 3, তার মানে 17। এখন কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44 ভর, আণবিক ভর, আর অ্যামোনিয়া গ্যাসের হচ্ছে কত, 17। সুতরাং অনায়াসে আমরা বলতে পারি, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, তার ব্যাপনের হার কম, আর অ্যামোনিয়া গ্যাসের যেহেতু আণবিক ভর হচ্ছে কম, সুতরাং এর ব্যাপনের হার বেশি। তো আমরা আণবিক ভর থেকে এই ব্যাপনের হারটা নির্ণয় করতে পারি। তারপরে এবার আমরা দেখব নিঃসরণ। নিঃসরণ হলো কি, সরু ছিদ্রপথে অধিক ঘনত্বের স্থান থেকে কোনো গ্যাসীয় পদার্থ অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে সজোরে বেরিয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ। যেমন আমরা একটা যখন বেলুন ফুলানো থাকে, সেটাকে যদি কোনো একটা কিছু দিয়ে ছিদ্র করি, তো ওই যে ভিতরের যে গ্যাসের বা বায়ুর যে ঘনত্ব, এই অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে সজোরে বেরিয়ে পড়বে। সুতরাং সেই ব্যাপারটাকে আমরা বলতে পারি কি, নিঃসরণ। আবার আমরা যে পারফিউম ব্যবহার করি, সেই পারফিউমের ক্ষেত্রে আমরা দেখি কি, যে পারফিউমের যে সরু ছিদ্রপথ থাকে, সেখান দিয়ে পারফিউম সজোরে কি করে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে সজোরে বেরিয়ে পড়ে। তো এক্ষেত্রে আমরা নিঃসরণ নিশ্চয়ই বুঝতে পারছি। তো এখন গলন এবং স্ফুটন। গলন কি? গলন হলো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কি করে, গলতে শুরু করে। এই যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাটা হচ্ছে গলনাঙ্ক, এবং পদার্থের সেই অবস্থাটাকে বলা হয় কি, গলন। পদার্থের এই অবস্থাটাকে বলা হয় কি, গলন। আর স্ফুটন হচ্ছে যে তাপমাত্রায় কোনো তরলকে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাটা হচ্ছে স্ফুটনাঙ্ক, এবং পদার্থের সেই অবস্থাটাকে বলা হয় কি, স্ফুটন। তো এক্ষেত্রে আমরা জানি যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার হচ্ছে বাষ্পীভবন ও
ও ঘনীভবন। বাষ্পীভবন হচ্ছে কোনো তাপমাত্রায় আমরা যখন কোনো তরলকে যখন তাপ দিই তখন সেটা কি করে বাষ্পে পরিণত হয়। কি হয়? বাষ্পে পরিণত হয়। এই বাষ্পে পরিণতটা হওয়াটাই হচ্ছে কি বাষ্পীভবন। আর ঘনীভবন হচ্ছে বাষ্পকে আমরা শীতল করলে সেটা কি হয়, বাষ্পকে যখন আমরা শীতল করি সেটা আবার তরলে পরিণত হয়, এটাকে বলা হয় ঘনীভবন। তাহলে তরলকে তাপ দিলে যদি বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে বাষ্পীভবন, আর বাষ্পকে শীতল করলে তরলে পরিণত হলে সেটাকে বলা হয় ঘনীভবন। আর যদি আমরা কোনো একটা তরলকে তাপ দিয়ে প্রথমে আমরা বাষ্পে পরিণত করি এবং বাষ্পকে শীতল করে যখন আবার আমরা তরলে পরিণত করি, এই দুইটা প্রক্রিয়া যখন একসাথে হয় তখন তাকে আমরা বলবো কি পাতন। অর্থাৎ পাতনে বাষ্পীভবন এবং ঘনীভবন। সুতরাং পাতনের একটা সূত্র আছে, সেটা হলো পাতন সমান সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। আচ্ছা, আর ঊর্ধ্বপাতন হচ্ছে আমরা জানি কোনো তাপমাত্রায় বা যে কোনো তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটা যদি তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে তাকে আমরা বলতে পারি কি ঊর্ধ্বপাতন। যদি কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলবো কি ঊর্ধ্বপাতন। তো এক্ষেত্রে আবার এই ধরনের পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থের আরেকটি বৈশিষ্ট্য হলো বাষ্পকে যদি আমরা শীতল করি তাহলে সেটা পরিণত হবে কিসে, সেটা আবার কঠিনে পরিণত হবে, তরলে হবে না। যেমন এরকম অনেকগুলো উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো হচ্ছে যেমন ন্যাপথালিন, কর্পূর, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। এই ধরনের পদার্থগুলো বলা হয় উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। সুতরাং আমরা এই পাতন এবং ঊর্ধ্বপাতন এ সম্পর্কে আমরা জানলাম। তো আজকের এই ক্লাসটি বেসিক যে ব্যাপারটি সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে অনেকগুলো গ্রাফ রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে এই গ্রাফগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। ধন্যবাদ সবাই।